দর্শক অনুষ্ঠানের একেবারে শুরুতে অপ্রাপ্ত বয়স্ক দর্শকদেরকে একটু টেলিভিশন সেটের সামনে থেকে সরে যাবার অনুরোধ করছি, কারণ বিষয়টা একটু আপত্তিকর, লজ্জাজনক, তার সাথে মনুষ্য বিবেকের জন্য বিপজ্জনকও বটে। দর্শক, মাস দেড়েক আগে ২১-এর চোখের মোবাইল নম্বরে একটি অভিযোগ পেয়ে আমরা ছুটে গিয়েছিলাম রাজধানীর বালুঘাটে। অনুসন্ধানে পাওয়া বিষয়টা ক্যামেরাতেই বন্দি রাখবার ইচ্ছে ছিল, কিন্তু পরিস্থিতি ক্যামেরার ছবিটুকু আপনাদের সামনে আনতে বাধ্য করেছে। দর্শক, পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সহজ সরল বাঙালি জাতি আজ অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে হাঁটছে। যে পথের শেষটা যে কত ভয়ঙ্কর, সেটার ছোট্ট একটা উদাহরণ দিয়ে ২১-এর চোখের এবারের পর্ব। আপনাদের সাথে আছি আমি, ইলিয়াস হোসাইন। অনুসন্ধানে সহায়তা করেছেন মনসুর সেলিম। রাজধানীর কলাবাগানে আমাদের পূর্ব পরিচিত সুমন সাহেবের বাসায় ২১-এর চোখের একদল। সকাল তখন ৭:৩০। এই বাসাতেই একসাথে ২৬ জনের বসবাস। আমরা সোজা একটি বেডরুমে, যেখানে সুমনের ভাইয়ের মেয়ে তিয়া, তার উপর শুয়ে আছে ইভান। আড়াআড়ি করে শুয়ে থাকা ইভানের পা রয়েছে তার বাবার উপর। তার পাশে আছে সুমনের মেয়ে, তারপর সুমনের শ্যালক। গাদাগাদি করে এক রুমে যখন ইভানরা ঘুমিয়ে আছে, তখন রান্নাঘরে বাড়ির দুই বউ মহাব্যস্ত সকালের নাস্তা বানানোর কাজে। সুমন তখন অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছে। বৃদ্ধ বাবা পত্রিকার পাতায় চোখ রেখে চায়ে চুমুক। আরেকজন সুমনের ছেলে সামিনকে স্কুলে যাবার জন্য প্রস্তুত করছেন। আমরা ভালোই আছি, সব একসাথে আছি। সবার সুবিধা অসুবিধা সবাই আমরা দেখতে পারি। সুমনদের এই বাসায় সুমনের বাবা মা, খালা, মামা, ফুফু, সুমনের ভাই ভাবি থেকে শুরু করে তার ভাইয়ের শাশুড়ি পর্যন্ত থাকেন। এত গাদাগাদি করে থেকে কেমন কাটছে সুমনদের দিন? অসম্ভব ভালো লাগে সবারই, এবং সবচেয়ে হলো যে ছোট বাচ্চারা খুব এনজয় করে, তারা একসাথে থাকতেছে, লোনলি ফিল করে না। আমরাও অফিসে যে একটু নিশ্চিন্তে থাকি যে বাচ্চার জন্য টেনশন করতে হয় না, আর ওরা সব কিছু শেয়ার করতে পারতেছে একজন একজনের কাছে। এটা খুব এটা অভাবনীয় একটা সুবিধা। একটু তো হবেই, সব কিছুরই তো একটা ভালো দিক খারাপ আছে, একটু হয়। আর সবচেয়ে বড় হচ্ছে যে সবাই যদি একটু স্যাক্রিফাইস করে, আমার মনে হয় এটা এখনো সম্ভব। দর্শক, কোটি কোটি মানুষের, লাখ লাখ পরিবারের কতটাতে এমন সুখ আছে সেটা জানা অসম্ভব, কিন্তু অসুখটা যে দিন দিন বাড়তে শুরু করেছে সেটা তো বলাই যায়। সুমনদের বাড়ির মতো এবার আমরা আরেকটি বাড়িতে যাব। রাজধানীর ভেতরেই আরেকজনের বাড়ি। ৪ মেয়ে, ৩ ছেলে আর স্ত্রীকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন আজগর, কিন্তু হঠাৎ করেই একটা ঝড় সবকিছু এলোমেলো করে দিয়েছে পরিবারটির। কেমনে কেমনে এই মেয়েটা বিয়ে করার পরে আমার বাড়িতে একক তো ভাত খাইতে নাই, খাইতে যায় নাই। কোনো মানুষ আইলে বলছে এটা আমার শ্বশুর বাড়ি না। ছেলেরাও বোঝায় পাই না ছেলেরা কী খাওয়াইছে, কোনো করে দেখলাম বললো জ্বরে কি মাইটটা হাবের মাথা খাওয়াইয়া ছেলেরা পাগল বানাইয়া। এখন ছেলে বউ ছাড়া কিছু বোঝে না। বড় ছেলেটি বাবা মায়ের অমতে বিয়ে করবার পর থেকেই আজগরের বাগানের একটা ফুল এখন ছিটকে পড়েছে। অন্য কিছু করি নাই তো ভালো থাকতো, যদি ছেলে শান্তি থাকতো, আমগো না করতো, আমার ছেলেটাও শান্তি থাকতো, আমার শান্তি ছিল। আমার ছেলেরা তোকে খারাপ বানাই দিয়েছে, আমার ছেলেটা একদম খারাপ হয়েছে। আমাকে বংশবিধি যদি না আছে, ফ্যামিলি যদি না আছে, এই গিনি করছে বউ। বকে যাওয়া এক মেয়েকে তাদের অমতে বিয়ে করে তাদের সন্তান এখন বাড়ি ছাড়া। আমাদের সাথে আসে না, কারণ তার বউর মন জুগে রাখতে গিয়ে তার বউর সাথে থাকতে চাইতো, কিন্তু পারে না, ব্যর্থ হয়েছে। দর্শক, বাবা মাকে কষ্ট দিয়ে মাসুম হয়তো শুধু স্ত্রীকে নিয়েই সুখে থাকবার চেষ্টা করেছে, কিন্তু আসলে কি সুখ আছে মাসুমের সংসারে? মাসুম আজকার মিয়ার চতুর্থ সন্তান, যার কারণে বাবা মায়ের সুখের সংসার আজ অসুখে ধরেছে। ২০০৩ সালে বিয়ে করেছিলেন বরিশালের এক মেয়েকে। বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ঢাকা ক্যান্টনমেন্টে তার চাকরির সুবাদে রাজধানীতে মাসুমের পাশের এলাকাতেই থাকত সঞ্চিতা নামের ওই মেয়ে। সেখান থেকেই প্রেম, তারপর মাসুমের বাবা মায়ের অমতেই বিয়ে। অবশ্য সঞ্চিতার পরিবার কিন্তু রাজি ছিল।
মাসুমের বাবা মায়ের বিয়েতে অমত থাকবার যৌক্তিক একটা কারণ ছিল। সব শেষ, সেটা সত্য হয়েছে, কিন্তু ততদিনের সবকিছুই শেষ। কি শেষ সেটা শেষেই বলবো, আগে শুরুটাই বলা যাক। বাবা মায়ের অমতে মাসুম সঞ্চিতাকে বিয়ে করে সংসার জীবন শুরু করে। এভাবে মাসুম সঞ্চিতা দম্পতির 5টি বছর কেটেছে কৃত্রিম সুখে। সুখী হবার জন্য যা কিছু প্রয়োজন তার সবই করেছে মাসুম। যেখানে যখন যেভাবে চেয়েছে তাই পেয়েছে সঞ্চিতা। কিন্তু স্ত্রী সঞ্চিতার চাহিদার শেষ ছিল না, যে কারণে বাবা মায়ের সংসার থেকে বিচ্যুত মাসুম ছোট চাকরি ছেড়ে বিদেশ যাবার সিদ্ধান্ত নেয়, আর তাতে পূর্ণ সাপোর্ট দেয় মাসুমের স্ত্রী। এরপর শুরু হয় মাসুমের প্রবাস জীবন। ইটালিতে থাকা মাসুমের 9টা বছর কেটেছে স্ত্রী সঞ্চিতা আর তার পরিবারের চাহিদা মেটানোর কাজে। স্ত্রী কিংবা বাবা মাকে ছেড়ে থাকলেও মানসিকভাবে সুখে ছিলেন মাসুম। বাবা মায়ের সাথে সম্পর্ক না থাকায় 6 বছরের প্রবাস জীবনের পুরো উপার্জনটাই সঞ্চিতার নামে পাঠিয়েছিলেন। মাসুম চলে যাবার পর এরই মধ্যে মাসুমের স্ত্রী সঞ্চিতা তার বাবার বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু সেই বাড়ি তৈরির ব্যাংক লোন শোধ করবার আগেই 2011 সালে মাসুমের শ্বশুর অর্থাৎ সঞ্চিতার বাবা মারা যান। এরপর ব্যাংক লোন থেকে শুরু করে সংসার চালানো পর্যন্ত সবকিছুর টাকাই বহন করতে হয়েছে মাসুমকে। স্বামী হলেও শুধু সঞ্চিতা না, তার ভাই বোন থেকে শুরু করে আত্মীয় স্বজনেরও সব দায়িত্ব পালন করেছে মাসুম। এমন স্বামীকে তো মাথায় করে রাখবার কথা, কিন্তু মাসুমের প্রতি কতটা ভালোবাসা আছে সঞ্চিতার। ও নিজে একটা খারাপ ছেলে, ওরে আমি মেয়ে নিয়ে এক বিছানায় এক ল্যাপের ভিতরে পাইছি যায় সকালে ভোর 6টার সময়। ও এক মেয়েরে নিয়ে কক্সবাজার থেকে 1 সপ্তাহ থেকে গেছে। এরকম 2 দিন পরে পরে মেয়ে নিয়ে যায়। সে কি করে? সে কি করে না বলেন তো? সে কার সাথে থাকে না, সে নিজে একটা দুর্চরিত্রের ছেলে। তার মানে এতক্ষণের বর্ণনায় যা মনে করেছিলাম তার সবকিছুই উল্টো। মাসুম এখন সঞ্চিতার কাছে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু। এত অত্যাচার করছে ভাইয়া, দেখেন বড় প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছে। ফ্রিজ বুয়া আছে আমাদের কাজের বুয়া, এই ফ্রিজটারে উল্টে ফলাই দিতে, বাথরুমের গ্লাস ভাঙছে, আমাকে বডি লইয়া লাগে, আমার ছোট ভাইরেও মারতো। সঞ্চিতাকে কেন নির্যাতন করেছে মাসুম সেটা জানতে এবার চলুন মাসুমের কাছে যাওয়া যাক। 6 বছর প্রবাস জীবন খেটে চলতি বছরের শুরুতে দেশে এসেছিলেন মাসুম। দীর্ঘদিন দূরে থাকবার পর স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবেই একটু বাড়তি ভালোবাসা জন্মেছে। তাদের ক্ষেত্র ব্যতিক্রম হয়নি, বিশেষ করে মাসুমের ক্ষেত্রে। বিভিন্ন পার্টি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কেটেছে দুজনের, কিন্তু মিথ্যে ভালোবাসার ঘোরে মাসুমের আর খুব বেশি দিন কাটেনি। মাস খানেকের মধ্যেই মাসুমের সব স্বপ্ন ধূলিসাৎ। মাসুমের এক বন্ধুর কম্পিউটারের একটি সফটওয়্যার লেখা ফাইলের ভেতরে ক্লিক করতেই আকাশ ভেঙে পড়েছে মাসুমের মাথার উপর। দর্শক, মাসুম তার বন্ধুর কম্পিউটারে কি দেখেছে জানাবো বিরতির পর। দর্শক, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, বিরতির আগে মাসুমকে দেখছিলাম তার বন্ধুর কম্পিউটারে কিছু একটা দেখছে। চলুন এবার দেখব সেই কম্পিউটারে মাসুম কি দেখছিল। কম্পিউটারে কি দেখেছে সেটার পুরোপুরি অংশ দেখাবার সুযোগ আমাদের নেই, তবে সেই দৃশ্যের একটা চরিত্র যা করেছে তা পশ্চিমা দুনিয়ার নোংরা ভিডিও দেখা দর্শকদেরকেও কিছুক্ষণের জন্য হতবম্ব করে দেবে। আর সেই চরিত্রটি যখন মাসুমের স্ত্রী, সেটা বিশ্বাস করাটাও তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। মাসুমের কাছে দৃশ্যটা নতুন হলেও এলাকার প্রায় সব মানুষই দৃশ্যটা অনেক আগেই দেখেছে, অথবা মাসুমের বইয়ের এমন দৃশ্যের গল্প শুনেছে, কিন্তু তারপরও তাকে কেউ বলেনি লজ্জা অথবা ভয়ে। মাসুম তার স্ত্রীর প্রথম ভিডিওটি দেখবার পরও তার স্ত্রীর সাথে থাকবার চেষ্টা করেছে, কিন্তু সেটাও সম্ভব হয়নি। রাত্রে আমি ওর সাথে কথা বলতেছি, সকালবেলা ভোর 6টার সময়
দরজা নক করতেছে। তো করার পরে ও কী করলো, ফ্লোরে শুয়ে গড়াগড়ি করে এরকমভাবে কান্নাকাটি করতেছিল যে আমি মানে অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে কী হলো। তো আমি নিজেই দরজাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখলাম যে ক্যান্টনমেন্ট থানার সাব ইন্সপেক্টর শরীফ। তো উনি বলতেছে, ভাই কী হয়েছে এখানে? আমি বললাম, তো কিছুই না, আমাদের ফ্যামিলির সমস্যা। উনি আইসা বললো, চলেন থানা যেতে হবে আপনাকে। আমি বললাম, কেন থানা যেতে হবে? এটা আমাদের ফ্যামিলি সমস্যা। বলে, ওসি সাহেব আপনাদেরকে ডেকেছেন, আপনার সাথে কথা বলবে। তো আমি ঠিক আছে, ওসি যদি ডাকে চলেন যাই। তো উনি কী করলো, গাড়িতে উঠে আমার মোবাইল দুটো নিয়ে গেলো। মোবাইল দুটো নিয়ে থানায় নিয়ে আমাকে ডিউটি অফিসারের রুমে দাঁড় করে আমার নামটাম লিখে ডাইরেক্ট সেন্টিকে দিয়ে আমাকে লকআপে ঢুকে ফেললো। আর ওকে নিয়ে বসায় মানে নারী নির্যাতন মামলা লিখতেছিল আমার বাবার নামে, মার নামে, অথচ ও 15 বছরে আমার বাবা মার সাথে একদিনের জন্য ছিল না। পরে মামলা লিখতেছিল। পরে আমি ওর পা ধরে শরীফের সামনে মাপ চাইলাম যে দেখো, আমি তোমাকে তো ছাড়তে চাচ্ছি না। ও ওখানে লাউডলি চিল্লা বলতেছিল, না আমাকে, আমি ছেড়ে দেবো। তো শরীফ এসে আমাকে বলতেছে, কিরে মাদার চোদ, কী করবি তুই? তো আমি বললাম যে দেখেন, আমার তো সমস্ত কিছু 15 বছরের ইনকাম থেকে শুরু করে সংসারটাই ওদেরকে নিয়ে তৈরি করছি। আমি এখন তো বাবা মার কাছেও যাওয়া সম্ভব না, তারাও আমাকে অ্যাকসেপ্ট করে না। তা আমি এখন কি করব? আমি ওকে ডাকলাম, কয়েকবার ডাকার পরে পাউডা ধরে মাপটা চেয়ে বললাম, কী ব্যাপার, আমাকে কি তুমি জেলখানায় দিয়ে দিবে না কিছু করবে? বলে যে টাকা লাগবে। তো এখন টাকা ছাড়া তো পুলিশ কথা বলে না। তাই বলে, কত টাকা লাগবে? বলে যে 2 লাখ টাকা চেয়েছিল, এখন 50,000 টাকা লাগবে। তাই বললাম, তুমি তো জানো যে আমার বাবা মা আসবে না এখানে, তাহলে কে আমার টাকাটা দিবে এখন? বলতেছে, আমি কি করব এখন, তুমি ব্যবস্থা করো। তো আমার ভাইগনা ছিল একটা, ও কোনোভাবে তখন 50 থেকে 30-এ রাজি করে। পরে সেকেন্ড অফিসার কামরুলের কাছে 30,000 টাকা দিয়ে তারপর আমি ছুটে আসি সেখান থেকে। থানা থেকে বের হয়ে এসে মাসুম সেদিন থেকেই তার জীবনে সঞ্চিতার চ্যাপ্টারটা শেষ করতে চেয়েছিল, কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত মাসুমকে আরও মানসিক অশান্তির মধ্যে রেখেছে ক্যান্টনমেন্ট থানার এক সাব ইন্সপেক্টর। শেষবার যখন মাসুমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন মাসুমকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। বাড়িতে গিয়ে জানা যায় সাব ইন্সপেক্টর কামরুল এসে তাদের বাড়িতে শাসিয়ে গেছেন মাসুমকে না পেলে তার বাবা মাকেই ধরে নিয়ে যাবে। আপনাকে জনজনের সুদ্ধা আমাকে দেন, তো আমি রেডি সাত যাচ্ছি, আমাকে লয়ে যান আমারে, আমি এক্ষুনি যাইতেছি। কি করবেন? দ্বারকা কামরুল। হ্যাঁ, আমি আমার লয়ে না, কি করবেন? শুট করবেন, করেন। আমি ওকে সাত করলাম, আমি শুট করেন, আপনি তো ভিতরে করেন। তাদের দেয়া ঠিকানায় গিয়ে কথা হয় মাসুমের সঙ্গে। এক ঝামেলা থেকে বের না হতেই মাসুম এখন আরেক ঝামেলায় পড়েছে। সব মিলিয়ে পুরো পৃথিবীটাই তার কাছে এখন নরক। সেকেন্ড অফিসার কামরুল তার ফ্রেন্ড, এভাবে সে পরিচয় দিয়ে বেড়াচ্ছে। তো বিভিন্নভাবে সে নিজে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, আমাকে এটা করবে সেটা করবে। টোটালি আমি এখন সব কিছু হয়ে যাওয়ার পরেও যে স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাচ্ছি, সেই স্বাভাবিক জীবনটাকে আমাকে এখন মানে যাপন করতে দিচ্ছে না ওরা। থানা থেকে 30,000 টাকা ঘুষ দিয়ে বের হবার পর মাসুম ঘটনাটা থামিয়ে দিতে চাইলেও পুলিশের কারণে তা আর থামেনি। থানার সেকেন্ড অফিসার কামরুল মাসুমের কাছে বিভিন্ন দাবি করতে থাকে। এরপর একটা ল্যাপটপ ঘুষ চেয়েছিল, কিন্তু সেটাও দিতে রাজি হয়নি মাসুম। সব শেষ, পুলিশের হয়রানি থেকে বাঁচতে ট্যাব দিতে বাধ্য হয়। 30/10/2014 রাত আনুমানিক 8টা। ক্যান্টনমেন্ট ইউসিবি চত্বর থেকে মিরপুরের দিকে যেতেই একটু সামনে ব্লু মুন রেস্টুরেন্ট। ক্যান্টনমেন্ট থানার ওই সাব ইন্সপেক্টরের কথা মতো ট্যাব কিনে অপেক্ষা করছে। পাশেই অবস্থান নিয়েছে 21-এর চোখ টিমের সদস্যরা। ট্যাব নিতে পুলিশের ওই সাব ইন্সপেক্টর আরেক পুলিশ সদস্যকে পাঠিয়েছে তার জন্য অপেক্ষা। আধা ঘন্টার মধ্যে হাজির ক্যান্টনমেন্ট থানার পোশাক পরা ওই পুলিশ সদস্য। কে এসেছে আমরা তার নাম জানি, কিন্তু বলছি না, কারণ ক্যান্টনমেন্ট থানার সৎ পুলিশ সদস্যরা সবাই পুলিশের ওই সাব ইন্সপেক্টরের কথা শুনতে বাধ্য। একই কারণে এই পুলিশ সদস্য বাধ্য হয়েছে কামরুলের হুকুম মানতে। ট্যাব পাবার পর বিভিন্নভাবে দেখে শুনে কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় সে। অনুসন্ধানের স্বার্থে আমরা তাকে ওই দিন আটকাইনি, কিন্তু পরদিন তাকে বিষয়টি টেলিফোনে জিজ্ঞেস করলে বেমালুম অস্বীকার করে ওই পুলিশ সদস্য। আপনি আমাকে ডাকলেন, বলে আপনাকে ফোন করতে, আমাকে আপনার জন্য ট্যাব কিনছি।
না ভাই, এর আগে যে কটা কল করেছেন ইলিয়াস ভাই আমার সাথেই ছিল, বুঝছেন। কে মানে আপনি ট্যাবটা কি আপনার নিজের ইচ্ছা দিয়েছেন নাকি ওনার পিরাপিরিতে তারপর দিতে না, বাধ্য উনি হয়েছে? আমার কাছে ল্যাপটপ চেয়েছিল, পরে আমি তো ল্যাপটপ তো অনেক টাকা, আমার কাছে টাকা পয়সা নেই, তো আমি বলছি ভাই একটা ট্যাব দিব না আপনাকে। অবশ্য আসার কথা হলো পুলিশের এমন চাঁদাবাজির বিষয়টি তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র। আমাদের কোনো সদস্য যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে, অপেশাদারমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, আমরা মূলত একটা তদন্ত করি। প্রাথমিকভাবে তদন্ত করার পরে যদি দেখি যে না সে সত্যি সত্যি জড়িত, খুবই পেশাদারিত্বের সাথে এই বিষয়টিকে আমরা ইনশিওর করে থাকি। দর্শক, ক্যান্টনমেন্ট থানার সাব ইন্সপেক্টর কামরুলকে নগদ 30,000 টাকা, তার সাথে দামি ট্যাব দিয়েও শান্ত রাখা যায়নি। কারণ মাসুমের তো একুল ওকুল দুকুলি গেছে, আর সঞ্চিতার টাকা, তার সাথে আরো অনেক কিছুই আছে। পুলিশ সঞ্চিতাকে এতটাই সাপোর্ট দিচ্ছে, আমরা সঞ্চিতাদের বাসায় যাবার পর সঞ্চিতা আমাদেরকে ভুয়া সাংবাদিক বলে পুলিশকে ফোন করে। তার 10 মিনিটের মাথায় পুলিশ হাজির। পুলিশের এমন তৎপরতা দেখে আমাদের ভালোই লেগেছে, কিন্তু এমন তৎপরতা কি শুধু সঞ্চিতার সাথে বিশেষ কোনো সম্পর্কের কারণে? সেটা জানতে সঞ্চিতার বক্তব্যের আগে সঞ্চিতার আপন ছোট ভাইয়ের কাছে জানবো পুলিশের এমন আগ্রহের কারণ কি। আপনাদের বাসায় মাঝে মধ্যে আসে? এটা আমি এখন দেখিনি, কিন্তু আমি শুনছি, শোনার পর দুদিন বাড়ি ছিলাম এটা ধরার জন্য, কিন্তু সেটা আসতো। শুধু সেকেন্ড অফিসার কামরুলি না, আরো অনেকেই সঞ্চিতার কাছে আসেন, যে কারণে বোনের কার্যকলাপে ভাইটিও এখন নেশায় আসক্ত। ভাই হিসেবে আমার মনে কিন্তু কি লাগছে, আমি যদি ভেজা করতাম আমি দেখা যাচ্ছে যে মায়ের ফেলাইতাম এরকম, কিন্তু আমার ভাই 9টা মাস তার সাথে ছিল, তাকে বোঝানোর জন্য যে এভাবে না, তারপরেও সে বুঝে না। এবার আমরা সঞ্চিতার বক্তব্য জানবো, তিনি কি নিজেকে অপরাধী মনে করেন? কে ভালো আছে দুনিয়াতে, যারা ভালো আছে আল্লাহ দেখে, যারা খারাপ তাদেরকে আল্লাহ দেখে। আমার দ্বারা একটা ভুল হয়েছে। দর্শক, এমন ভুল যদি আপনার কিংবা আমার জীবনে ঘটে, তাহলে আপনি সহ্য করতে পারবেন তো? দর্শক, সহ্য করা না করার কথা ভাববার আগে জানা দরকার এখন আমাদের কি করা উচিত। অনুষ্ঠানের একেবারে শুরুতে একটা যৌথ, তার সাথে সুখী পরিবারের দৃশ্য দেখেছিলাম। সেই দৃশ্যটা দেখানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল। মাসুম কিংবা সঞ্চিতা যদি এককভাবে না থেকে এ ধরনের একটি যৌথ পরিবারে থাকতো, তাহলে হয়তো তাদের জীবনটাও সুমনদের মতোই হতে পারত। মনে রাখতে হবে, স্বাধীনতা ভালো, একক স্বাধীনতা মানুষকে অমানুষ করে দিতে পারে। এমন স্বাধীনতার সুযোগে যে কেউ যে কোনো ধরনের অপরাধে জড়াতে পারে, যে কারণেই কিছু বিষয় মেনে চললে আমরা অন্তত এ ধরনের অপরাধ থেকে বাঁচতে পারি। স্বামী বা স্ত্রী দূরে থাকলেও বাবা মা কিংবা নিকট আত্মীয়দের নিয়ে একসাথে বসবাস করা, স্ত্রীর কথায় বাবা মাকে রেখে আলাদা একক পরিবারে না থাকা, তার সাথে যার যার ধর্মীয় আদেশগুলো সঠিকভাবে মেনে চলা। আজকে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের যে সামাজিক সম্পর্ক ছিল, এই সামাজিক সম্পর্কে সাংঘাতিকভাবে ফাটল ধরেছে, এবং এতে করে আজকের যুগের ছেলেমেয়েরা সহজে তারা বিপথে চলে যাচ্ছে, এবং এটা যদি এইভাবে বেড়েই চলতে থাকে, জাতীয় উন্নয়নে তথা আমাদের অগ্রগতির জন্য সাংঘাতিক একটা বাধা হয়ে দাঁড়াবে, এবং এটি হচ্ছেও তাই। মেয়েদের এ ধরনের অপরাধ উস্কে দেওয়ার আরেকটা কারণ আইনের অপব্যবহার। নারী নির্যাতনের যেমন সঠিক বিচার হওয়া দরকার, তেমনি আইনকে পুঁজি করে যেন কেউ কাউকে হয়রানি না করতে পারে, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গেছে যে স্বামীর সাথে ঝগড়া করলেও এগুলিতে আসামি করা হয় শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদের হাজব্যান্ডকেও আসামি করা হয়। এই মামলাগুলিতে পরবর্তীতে বিজ্ঞ আদালত বিচার বিশ্লেষণ করে প্রায় ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। দর্শক, 21-এর চোখের আজকের পর্বে আমরা যা দেখিয়েছি তার পুরো ঘটনাটাই আপনার আমার মতো একজন রক্তে মাংসে গড়া মানুষের জীবনেই ঘটেছে। আর যাদেরকে দেখিয়েছি তারাই সেই ভাগ্যবান অথবা হতভাগা চরিত্র। সবই ঠিক আছে, কিন্তু একটু গোপন রেখেছি, সেটা হলো সেই চরিত্রগুলোর নাম। সবশেষ বলতে চাই, এমন চরিত্রের কোনোটি যেন আপনি অথবা আমি হয়ে না যাই, সেদিকে খেয়াল রাখতে হবে। দর্শক, যেতে হবে, যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন, আমরা তুলে আনবো আপনার তথ্যের ভেতরের খবর। লিখুন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21-এ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21e-tv.com,
এই ঠিকানায় কথা বলতে পারেন 01972 121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোনো অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে